এই প্রবলেমটাকে আমি আবার প্রথম থেকে বলছি। দেখো এখানে ই নট অফ তিনটে মান, তিনটে এখানে অর্ধকোষের বিজারণ বিভবের মান দেওয়া আছে। এবার প্রশ্ন হচ্ছে কি, আমি কপার সালফেটের দ্রবণকে জিঙ্ক জিঙ্ক কন্টেনার এবং সিলভার কন্টেনার এই দুটোর মধ্যে কোনটাতে আমরা রাখতে পারবো। তাহলে এখানে না মানে রাখার জন্য থ্রেডটা কি, রাখার জন্য থ্রেড মানে কেন আমরা রাখতে পারবো না। যদি যদি কপার সালফেটে তো হচ্ছে Cu2+ থাকে, যদি Cu2+টা কোনোভাবে বিজারিত হয়ে যায় তাহলে আমরা রাখতে পারবো না, যদি বিজারিত না হয় তাহলে রাখতে পারবো। তাহলে দেখবো যে এই যে কপার যেটা আছে, এই যে জিঙ্ক এবং সিলভারের মধ্যে কোন ক্ষেত্রে বিজারিত হওয়ার চান্স আছে বা সম্ভাবনা আছে। দেখবো কি, দেখো কপারের থেকে এর বিজারণ বিভবের মানটা হচ্ছে মানে মানটা হচ্ছে কম। বিজারণ বিভবের মান যত কম হবে, মানে যত বেশি নেগেটিভ হবে বা যত কম হবে তত তার বিজারণ ক্ষমতা বেশি হবে। তাহলে কি হবে, জিঙ্কের বিজারণ ক্ষমতা কপারের থেকে বেশি হওয়ার জন্য Cu2+ কে সে সহজেই কি করবে, Cu2+ কে সহজেই বিজারিত করে দেবে, দিয়ে Cu পরিণত করবে। তাহলে কপার সালফেট রাখলে কি হবে, সেটা আর কপার সালফেট থাকবে না, জিঙ্ক সালফেট এবং কপার হয়ে যাবে, বিক্রিয়াটা হয়ে যাবে, তাই না। জিঙ্ক সালফেট এবং কপার উৎপন্ন করবে, কপারটা অধঃক্ষিপ্ত পড়ে যাবে, তাহলে মানে কপারের অধঃক্ষেপণ হবে, করতে পারবো না। কিন্তু দেখো সিলভারের পাত্রে যদি রাখা হয়, সিলভার কন্টেনারে যদি রাখা হয়, তাহলে দেখো ই নট অফ সিলভার Ag+/Ag লেস দেন ই নট অফ Cu2+/Cu। তাহলে বিজারণ বিভব এটার মানে সিলভারের থেকে কপারের বেশি বিজারণ বিভব, তাহলে এর কপারের বিজারণ ক্ষমতা বেশি, তাহলে কপার 2+ কে কোনোভাবেই সে বিজারিত করতে পারবে না। বুঝতে পারলি, বিজারণ বিভব যেহেতু কপারের বেশি হবে, তাই কপারের বেশি হলো তো নাকি, সরি, বিজারণ বিভব যেহেতু, ভুল করলাম রে আমি, জিঙ্কের তো বিজারণ বিভব কম না, আমি ভুল লিখে নিয়েছি না, দাঁড়া ধর, এখানে ভুল লিখেছি, এটা এইদিকে হবে, যেটা এইদিকে হবে, এটা এইদিকে হবে, এদিকে হবে মানে আমি সাইনটা ভুল দিয়ে দিয়েছিলাম। জিঙ্কের তো কম, বিজারণ বিভব যত কম হবে বিজারণ ক্ষমতা বেশি হবে। এটাকে যদি আমরা ওই বিক্রিয়ার সাহায্যে এক্সপ্লেন করি, তাহলে এখানে কি দেখলাম, যে সিলভারের যেহেতু বিজারণ বিভবটা বেশি হচ্ছে, তাই সিলভারের বিজারণ ক্ষমতা কম হওয়ার জন্য কপারকে বিজারিত করতে পারবে না। আমরা দেখবো আমরা দেখবো ওই যে বিক্রিয়াটা দেখছি, যদি আমরা এর যে বিক্রিয়াটা দেখি, ধরে নাও Cu SO4, তাহলে Cu2++2E থেকে Cu+ হচ্ছে, সরি Cu হচ্ছে, আর জিঙ্ক থেকে জিঙ্ক 2++2E, তাহলে Cu2+ প্লাস জিঙ্ক হচ্ছে কি Cu প্লাস জিঙ্ক 2+, দেখছি। তাহলে এক্ষেত্রে ই সেল কি হবে, ক্যাথোড মাইনাস অ্যানোড, ক্যাথোড মানে কি, বিজারণ যার হয়েছে কপারের কত 0.34 মাইনাস অফ মাইনাস মানে প্লাস 0.76, অর্থাৎ 1.10 ভোল্ট হচ্ছে। অর্থাৎ কি, ডেল্টা জি হচ্ছে নেগেটিভ, তার মানে এটা স্বতঃস্ফূর্ত হবে, স্পন্টেনিয়াস, অর্থাৎ বিক্রিয়াটা হয়ে যাবে। বিক্রিয়াটা হয়ে যাওয়ার জন্য আমি এখানে রাখতে পারবো না। কিন্তু যদি সিলভার পাত্রে রাখি, দেখো তাহলে কি হবে, যদি ওই বিক্রিয়াটা ধরি Cu2++2E, Cu হলো, আর Ag থেকে Ag++E, টাকে 2 দিয়ে গুণ করে দিলাম ইলেকট্রন সংখ্যাকে সমান করার জন্য, Cu2++2Ag হচ্ছে Cu+2Ag+,
তাহলে এই বিক্রিয়ার জন্য ই সেল কি হবে, ইজিরো সেল কি হবে, ইজিরো সেল কি হবে, ক্যাথোড মাইনাস অ্যানোড, ক্যাথোড কোনটা, সেই কপারের কত 0.34 মাইনাস 0.8 অর্থাৎ -0.46 -0.46 মাইনাস 0.46 ভোল্ট, অর্থাৎ ডেল্টা জি হচ্ছে কি হবে এক্ষেত্রে পজিটিভ হবে। তাহলে নন স্পন্টেনিয়াস, নন অর্থাৎ অস্বতঃস্ফূর্ত, ঠিক আছে, অর্থাৎ বিক্রিয়াটা হবে না, অর্থাৎ Cu2+ পদক্ষেপ হবে না, পদক্ষেপ পড়বে না, এই জন্য আমরা রাখতে পারবো। ঠিক আছে, তো এইভাবে আমি করেও দেখাতে পারি। হুম, কিন্তু যদি এমনি 1 নম্বরের আসে তখন এইভাবে তার ওই বিজারণ বিভব বেশি কম দিয়ে বলে দিতে পারে, বিজারণ বিভব যত কম হবে তার বিজারণ ক্ষমতা তত বেশি হবে, মানে অন্য কাপলকে সে তত বেশি বিজারিত করতে পারবে। ওই যে বুঝতে পেরেছিস, এইভাবে দেখবি আরো কিছু প্রশ্ন আছে, এই যে দেখবি পুরোনো বইতে আছে, নতুন বইতেও আছে, এগুলো ওই হর্সে আছে, ওই হর্স বলো বা বিশেষ কিছু সংক্ষিপ্ত কিছু প্রশ্ন উত্তর আছে। এই যে নিকেল স্প্যাচুলা দ্বারা CuSO4 কে কি আলো কি নিকেল স্প্যাচুলা দ্বারা কপার সালফেটকে কি আলোড়িত করা যাবে, দেখতে পাচ্ছিস, মানে নিকেলের একটা স্প্যাচুলা আছে, স্প্যাচুলা মানে হচ্ছে চামচের মতন, দেখবি ওই ল্যাবরেটরিতে আছে, তো সে নিকেল স্প্যাচুলা দিয়ে আমি কপার সালফেটের দ্রবণকে কি আমি নাড়াতে পারবো, নিকেল স্প্যাচুলা মানে, প্রশ্নটা বলছি দেখো, এখানে কপার সালফেটের সলিউশন আছে, কপার সালফেট, কপার সালফেট, কপার সালফেটের সলিউশন আছে, কপার সালফেট, তো দ্রবণটাকে নাড়াতে হবে, দ্রবণটাকে নাড়তে হবে, তো এইটা হচ্ছে নিকেল স্প্যাচুলা, নিকেল স্প্যাচুলা, SPATULA, নিকেল স্প্যাচুলা মানে হচ্ছে চামচের মতো, ঠিক আছে, এই নিকেল স্প্যাচুলা দিয়ে আমি কি কপার সালফেটের দ্রবণকে নাড়তে পারবো, মানে না মানে স্টার করা যাকে বলে আর কি, নাড়ানো করতে পারবো কি পারবো না, নিকেলের স্প্যাচুলা দিয়ে কপার সালফেটের দ্রবণকে কি আলোড়িত করা যাবে, যুক্তি সহ উত্তর দাও। ই নট অফ নিকেল Ni2+/Ni এর মান দেওয়া আছে কত, -0.25 ভোল্ট, আর এটা তো জানিস ইজ অফ Cu2+/Cu আছে কত, +0.34 ভোল্ট, নিকেল স্প্যাচুলা আছে, তাহলে হ্যাঁ, তাহলে নিকেলটা তো বিজারণ ক্ষমতা বেশি, তাহলে নিকেলটা কি হচ্ছে Cu2+ সিউ কপার সালফেট দ্রবণকে জারিত করে দেবে, তাহলে কপার অধক্ষে পড়ে যাবে। আর আর নিকেল যে স্প্যাচুলাটা আছে, যে যেটা নিকেল স্প্যাচুলা আছে সেটা ক্ষয় পেয়ে যাবে, নিকেলটা নিকেল 2+ পরিণত হয়ে যাবে, তাহলে স্প্যাচুলাটা ক্ষয় হয়ে যাবে, হ্যাঁ, এবং কপার সালফেট যেটা আছে সেটা কপার অধক্ষিপ্ত হবে, তাই যাবে না এটা, বুঝতে পারলি তো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, হুম, ঠিক আছে, বলো। অবশ্যই দেওয়া থাকবে, অবশ্যই 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 দেওয়া থাকবে। সব দেওয়া থাকবে, তবে কয়েকটা মানে মনে রাখবি, কয়েকটা 2-3টা মনে রাখবি, ম্যাক্সিমাম দেওয়া মানে ম্যাক্সিমাম না, সবগুলোই দেওয়া থাকবে প্রশ্নতে, বিজারণ বিভবের মান দেওয়া দিতেই হবে, এতগুলো মান তো মনে রাখা সম্ভব নয়, 2-3টা ধরে নে, যেগুলো বেশি বেশি অঙ্ক যেগুলো হচ্ছে, নিউমেরিক্যাল প্রবলেম যেগুলো হচ্ছে সেগুলো ধরে নে, বেশি বেশি মনে রাখবি, আর তো বেশি মনে রাখা সম্ভব নয়, আর মনে রাখতে যাবো কেন, যেটা আছে। আচ্ছা, তাহলে মোটামুটি ভাবে এখান থেকে আমরা সব আমরা আমরা করেছি, কভার করলাম। আচ্ছা, যেটা আমি একটু আগে করতে দিয়েছিলাম, যে ক্যালকুলেট দ্য ইএমএফ, ইএমএফ মানে হচ্ছে E0 এর মানটা বার করতে হবে আর কি, মানে ই এর মানটা বার করতে হবে, নার্স ইকুয়েশন করে ক্যালকুলেট দ্য ইএমএফ অফ SHE মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল এট P=10, আমাদের যেটা কালকে হয়েছিল 0.0559 হবে, তো সেটাকে করতে হবে খাতাতে, বুঝতে পারলি তো, ওই -0.059 ছিল, তাকে 10 দিয়ে গুণ করলেই -0.59 হবে, কিন্তু করতে হবে।
আচ্ছা, পরিচ্ছদের সমস্ত প্রবলেম গুলো কি করেছিস? পরিচ্ছদে কোনটা করতে পারিসনি, মানে করতে পারিসনি মানে কেন করতে পারিসনি, সময় হয়নি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, করে নিবি করে নিবি। আচ্ছা এবার দেখো, এখান থেকে দেখো কনসেন্ট্রেশন সেলটা আছে, কনসেন্ট্রেশন সেল, কনসেন্ট্রেশন গাঢ়ত্ব কোষ। অ্যাকচুয়ালি গাঢ়ত্ব কোষ তোদের সিলেবাসে ছিল না আগে, এই বছর মানে সিলেবাসে ছিল না, মানে সিলেবাসে ছিল অ্যাকচুয়ালি, প্রশ্ন টশ্ন আসতো না, সিবিএসসি বইতেও দেখবি ছিল না আগে, এখন এটাকে ঢুকিয়েছে। গাঢ়ত্ব গাঢ়ত্ব কোষ হচ্ছে এই গাঢ়ত্ব কোষটা আমি পরে পরে একদিন পড়াবো, ঠিক আছে? আজকে আমি এইটা একটু শুরু করি। এই যে কন্ডাক্টেন্স আছে, গাঢ়ত্ব কোষ কিছু নেই, খুব সহজ আছে, কিন্তু আমি এই কন্ডাক্টেন্সটা আজকে একটু পড়াই, ঠিক আছে? কন্ডাক্টেন্স যেটা আছে, এই যে আহ, তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের পরিবাহিতা, ওটা পড়াবো। তোরা এইটা মানে পরের ক্লাসে আমি এটা পড়াবো, ঠিক আছে? কোনটা, ওই গাঢ়ত্ব কোষটা। এই নিউমেরিক্যাল প্রবলেম গুলো এখান থেকে সব করে রাখ, দিলে নিউমেরিক্যাল প্রবলেম গুলো কার কি প্রবলেম হয়েছে সেগুলো সলভ করব, বা আমাকে করে পাঠাবি, দেখবো, এবং গাঢ়ত্ব কোষটা পড়বো। আচ্ছা, আমরা আজকে তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের পরিবাহিতা, কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটিক সলিউশন, কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটিক সলিউশনটা আজকে আমরা শুরু করি। খুব সহজ জিনিস এটা। 9টায় কি ক্লাস আছে নাকি রে? সুপ্রীতি ক্লাস করছিস তো? হ্যাঁ, 9টায় ক্লাস আছে। আচ্ছা, ঠিক আছে। আহ, তোরা ক্লাস 10-এ পড়েছিলি না সেই ওহমের সূত্র? ওহমের সূত্র 12 আছে না? আচ্ছা, তাহলে তো সুবিধা হয়েছে। ওহমের সূত্র, ওই পরিবাহী রোধ, পরিবাহিতা অ্যাকচুয়ালি হচ্ছে এই রোধের অপোজিট, একদম রিভার্স, যাকে আমরা বলি অনন্যক। মানে যখন কোন একটা আহ, 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 যখন ইলেকট্রিক কারেন্ট যখন ওই ধাতব পরিবাহীর ভেতর দিয়ে প্রবাহিত হয়, তারের মধ্য দিয়ে বলো বা যে কোনো পরিবাহী, তো তখন ওই পরিবাহীর ধর্ম কি থাকে, কি যতটা যতটা তড়িৎ চলাচল করছে তার থেকেও বেশি তড়িৎ বাধা প্রাপ্ত হচ্ছে। এই জন্য তড়িৎ চলাচলটাকে ওখানে রোধ দ্বারা প্রকাশ করা হয়, তড়িৎ ধর্মটাকে ওখানে। কিন্তু যখন কোন একটা তড়িৎ কারেন্ট যখন পাস হচ্ছে থ্রু সলিউশন, দ্রবণের মধ্য দিয়ে, তখন কিন্তু যতটা কারেন্ট প্রবাহিত মানে যতটা বাধা প্রাপ্ত হয় তার থেকে বেশি কারেন্ট প্রবাহিত হতে পারে। এই কারণে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন ওই তখন রোধের পরিবর্তে আমরা পরিবাহিতা বা কন্ডাক্টেন্স এই টার্মটা ইউজ করি। তাহলে কন্ডাক্টেন্স বা পরিবাহিতা এটা হচ্ছে একদম রোধের অপোজিট বা অনন্যক, রেসিপ্রোকাল টু রেজিস্ট্যান্স। ওহমের সূত্র থেকেই আমরা আসবো। ওহমের সূত্র কি বলেছিল? যে স্থির উষ্ণতায়, দেখ সবার বইতে আছে, স্থির উষ্ণতায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ পরিবাহীর দুই প্রান্তের যুক্ত বিভব পার্থক্যের সমানুপাতিক, ভি ভি ইকাল টু আই আর ছিল। পরিবাহী রোধ ছিল ওখানে, রোধের রোধের সংজ্ঞা, রোধের একক, ইত্যাদি ইত্যাদি সব এগুলো জানিস। রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? রোধ রোধ পরিবাহীর রোধ আর, আর ভ্যারিজেস হচ্ছে এল, আর আর ভ্যারিজেস 1/a। এলটা হচ্ছে লেন্থ, যত তারের যত লেন্থ বাড়বে তার রোধ তত বাড়বে। হুম, রোধ বাড়া মানে হচ্ছে তার তত কম কারেন্ট প্রবাহিত হবে, তাই তো? তাই যত আহ, ছোট তার হয় সেখানে তত ভালো। আচ্ছা, আর তার যত মোটা হয়, মোটা মানে প্রস্থচ্ছেদ, ক্রস সেকশনাল এরিয়া যাকে বলছি, যত ক্রস সেকশনাল এরিয়া যত বড় হবে, যত বেশি হবে, তাই দেখবি সাধারণ দেখবি যেগুলোতে বাল্ব জ্বলে তার সেখানকার যে তার, আর যেগুলো যেটাতে দেখবি ফ্রিজ আছে বা এসি আছে, ওই দুটোর তার আলাদা হয়, বা কম্পিউটারের কেবল, ওই ওই তারগুলোর প্রস্থচ্ছেদ আলাদা আলাদা হয় সব। কারণ কারণ অবশ্যই অবশ্যই কম্পিউটার বা এসি বা ফ্রিজ এগুলোতে বেশি কারেন্ট, বেশি তড়িৎ প্রবাহ মাত্রা দরকার, বেশি কারেন্ট দরকার। হুম, নর্মাল যেগুলো ফ্যান বা
বাল্ব বা টিউবলাইটের ক্ষেত্রে যেমন হয় তাদের থেকে এগুলোতে বেশি দরকার হয়, তো তাই মোটা হয়। যাই হোক, তোরা সব জানিস এগুলো। তাহলে আর ভ্যারিজ এজ এল বাই এ, আর ভ্যারিজ এজ এল বাই এ, তাহলে আর সমান কি হবে, রো ইন্টু এল বাই এ, তাই তো। এই রোটাকে বলা হচ্ছে রো, আর এই যে রো, এই রোটাকে বলা হচ্ছে রোধাঙ্ক, মানে স্পেসিফিক রেজিস্ট্যান্স, না কি বলছিল বলতো, স্পেসিফিক স্পেসিফিক রেজিস্ট্যান্স। হ্যাঁ, রেজিস্টিভিটিও বলা হয়, হ্যাঁ রেজিস্টিভিটি, যেমন স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি হয় একই রকম ভাবে। এই হোক, তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্স বলা হচ্ছে এটাকে, রো। এবার তাহলে তাহলে কি বললাম, তাহলে এই 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 যে ইকুয়েশনটা তোদের জানা আছে, এই সম্পর্কটা তোরা জানিস, তাই তো। এবার তো যখন ধাতব পরিবাহীর মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয়, তাহলে যতটা তড়িৎ প্রবাহিত হয় তার থেকে বেশি তড়িৎ বাধা প্রাপ্ত হয়, তাই তড়িতের ধর্মকে ওখানে রোধ দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু যখন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয়, তখন সেক্ষেত্রে তড়িৎ প্রবাহের পরিমাণটা বেশি হয়, তাই সেক্ষেত্রে কন্ডাক্টেন্স হিসেবে আমরা ব্যবহার করি। তাহলে 1/r সমান কি দাঁড়াবে, 1/ρ ইন্টু 1/L/A। এই যে 1/r, এটাকে আমরা বলছি জি, সমান এটাকে বলছি কাপ্পা ইন্টু A/L। এই যে জি দেখছো, জি এটাকেই বলা হচ্ছে কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স বা বাংলায় পরিবাহিতা, এটাকে হচ্ছে কন্ডাক্টিভিটি। কোথায় আছে এল দেওয়া ছবিতে? আচ্ছা ঠিক আছে, তাহলে এল দিয়ে কর। এই, এখন এল দিয়েছে নাকি, তাহলে আমরা তো জি দিয়ে পড়েছি। কাপ্পা। পরাবৈদ্যুতিক ধ্রুবক করতে গেল রে এখানে, প- পরাবৈদ্যুতিক ধ্রুবক এখানে কেন আসবে, এখানে কোনো ধ্রুবক ট্রুবক নাই। এটা হচ্ছে কাপ্পা, কাপ্পা কাপ্পা হচ্ছে কন্ডাক্টিভিটি, যেমন স্পেসিফিক রেজিস্ট্যান্স ছিল ওখানে, এটা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স, পরিবাহিতাঙ্ক, ঠিক আছে। আর এ এবং এল এর জানিস, তাহলে যেহেতু বইতে এল আছে, এল যেহেতু আছে ক্যাপিটাল এল, তখন কাপ্পা ইন্টু A/L, তাহলে কাপ্পা ইকাল টু কি হবে, এল ইন্টু L/A, তাই তো। এটা হচ্ছে কি কাপ্পা, KAPPA। তাহলে পরিবাহিতা যেটা আছে সেটা হচ্ছে রোধের অনন্যক, রেসিপ্রোকাল। হ্যাঁ, তাহলে পরিবাহিতা ভ্যারিজেস 1/রোধ, মানে কন্ডাক্টেন্স ভ্যারিজেস 1/রেজিস্ট্যান্স। আচ্ছা, এই এই হচ্ছে ব্যাপার। তো তাহলে পরিবাহিতা এর আহ, একক কি হবে, তাহলে এল, তাহলে এল সমান কি দাঁড়ালো, এল সমান কাপ্পা ইন্টু A/L। আচ্ছা, রোধের একক, রোধের একক ওহম, ও রোধের একক কি হয়, ওহম, তাহলে এল এর একক কি হবে, 1/ওহম, মো, বা একে সিমেন্সও বলা হয়, এসআই, এসআই, এটা যে সিজিএস হয়, আবার সিমেন্স এস, সিমেন্স বলা হচ্ছে এটাকে, মো বলা হয়, বা ওই ওহমের সাইন দিয়ে তুমি করতে পারো, ওহম ইনভার্স, হুম, ওহম ইনভার্স, তাহলে এতগুলো হয়, সিমেন্স হয়, ওহম ইনভার্স হয়, দুটো। আচ্ছা, কাপ্পা, কাপ্পা তাহলে কাপ্পার একক কি হবে,
কাপ্পা সমান কি হলো, এল ইন্টু এল বাই এ। এল হচ্ছে কি হলো, এল এর একক কি হলো, ওহম ইনভার্স হলো। আর এই এল সিজিএস পদ্ধতিতে লেন্থের একক কি, সেন্টিমিটার। আর ক্রস সেকশন আর ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। অ্যাকচুয়ালি ওই যে রো এর একক কি ছিল, ওহম সেন্টিমিটার ছিল না, ওহম সেন্টিমিটার ছিল। তাহলে 1/রো সেটাই তো হচ্ছে কাপ্পা। তাহলে কি হবে, ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। এবং এই যে টার্মটা আছে এল বাই এ, যে এল বাই এ এটাকে বলা হচ্ছে সেল কনস্ট্যান্ট। সেল কনস্ট্যান্ট, এটাকে জি অ্যাস্টেরিক্স, জি স্টার বলা হয়। সেল কনস্ট্যান্ট বা বাংলায় কোষ ধ্রুবক, কোষ ধ্রুবক বলা হয় এল বাই এ। এটা একটা নির্দিষ্ট কোষের ক্ষেত্রে এই এল বাই এ এর মান নির্দিষ্ট থাকে। নির্দিষ্ট কোষের ক্ষেত্রে এল বাই এ এর মান নির্দিষ্ট থাকে। বুঝতে পারলি এই পর্যন্ত? নেক্সট নেক্সট আমরা আহ, আচ্ছা তাহলে তাহলে কোষ ধ্রুবককে কি বললাম, এল বাই এ কি বললাম, এল বাই এ তাকে বলছি সেল কনস্ট্যান্ট। সেল কনস্ট্যান্ট এর এককটা কি হবে, সেন্টিমিটার ইনভার্স হবে, অথবা মিটার ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স বা মিটার ইনভার্স, তাই না? সিজিএস হলে সেন্টিমিটার বাই সেন্টিমিটার স্কোয়ার, আর এসআইতে হলে মিটার বাই মিটার স্কোয়ার। বোঝা গেছে? আচ্ছা তাহলে পরিবাহিতার সংজ্ঞা তো আমরা পেয়েছি। পরিবাহিতার সংজ্ঞা আমরা জানি, পরিবাহিতা কাকে বলা হচ্ছে, রোধের অনন্যকেই পরিবাহিতা বলা হচ্ছে। আপেক্ষিক পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক, তাহলে কাপ্পা ইকুয়াল টু কি হয়েছিল, এল ইন্টু এল বাই এ। এইটাকে বলা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি, কিন্তু আইইউপিএসি বলছে যে ওই স্পেসিফিক কন্ডাক্টেন্সের থেকে কন্ডাক্টিভিটিটা ইউজ করা হচ্ছে আইইউপিএসি, মানে আইইউপিএসি নিয়ম অনুযায়ী। তাই স্পেসিফিক কন্ডাক্টেন্সের বদলে আমরা কন্ডাক্টিভিটি কথাটা ইউজ করব, কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি দুটোই ঠিক, হুম, কিন্তু আইইউপিএসির নিয়ম, মানে আইইউপিএসির যেটা বলবে সেটাকেই তো মানতে হয়। আইইউপিএসি বলছে যে কন্ডাক্টিভ স্পেসিফিক কন্ডাক্টর সেটাকে আগে বলা হতো, এখন একে কন্ডাক্টিভিটি হিসেবে ব্যবহার করছে আইইউপিএসি সব জায়গায়, তাই এটাকে কন্ডাক্টিভিটি আমরা বলবো। যেটাই বলতে সেটা একই একই ব্যাপার। তাহলে কাপ্পা, কাপ্পা এর একক, কাপ্পা এর সংজ্ঞা দাও, সংজ্ঞা। সংজ্ঞা যদি দিতে হয় তাহলে কি, যদি 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 এল সমান 1 হয় এবং এ সমান যদি 1 হয়, তাহলে কাপ্পা সমান কি হয়ে যাবে, এল। তাই তো, এইভাবে তো সংজ্ঞা দেওয়া হয়। তাহলে এল মানে কি, এক লেন্থ, তাহলে 1 সেন্টিমিটার দূরে আছে এবং 1 সেন্টিমিটার ক্রস সেকশনাল এরিয়া বিশিষ্ট দুটো দুটো ইলেকট্রোড, তাদের যে মাঝের দ্রবণ, তাদের যে মাঝে দ্রবণটা আছে সেই দ্রবণের পরিবাহিতাটাকেই বলা হচ্ছে কন্ডাক্টিভিটি বা আপেক্ষিক পরিবাহিতা। বুঝতে পারলি? 1 সেন্টিমিটার দূরে আছে মানে এরকম একটা, এখানে ধরে আছে ক্যাথোড আর এটাতে আছে অ্যানোড, তো এই যে এদের মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে 1 সেন্টিমিটার, এবং এই যে দুটোর ক্রস সেকশনাল এরিয়া, এই যে এটা 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 এবং এটা, এটা হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 1 সেন্টিমিটার দূরে আছে, দূরে, এবং 1 সেন্টিমিটার স্কোয়ার ক্রস সেকশনাল মানে প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটো তড়িৎদ্বারের মধ্যবর্তী দ্রবণের পরিবাহিতাকে ওই দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা বলা হচ্ছে। ঠিক আছে, আপেক্ষিক পরিবাহিতার একক আমরা আলোচনা করেছি, আমরা বলেছি। আচ্ছা, আপেক্ষিক পরিবাহিতা
বা এই কন্ডাক্টেন্স কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে? আপেক্ষিক পরিবাহিতা বা কন্ডাক্টেন্স কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা দেখব। আপেক্ষিক পরিবাহিতা বা কন্ডাক্টেন্স কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? The factors on which conductivity depends. কোন কোন বিষয়ের উপর আপেক্ষিক পরিবাহিতা নির্ভর করে? 6টা বিষয় আছে। একটা তো হচ্ছে, প্রথম হচ্ছে নেচার অফ দ্য ইলেকট্রোলাইট। 2 নম্বর হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য electrolyte electrolytic solution। আচ্ছা, size of ions produced। 4 নম্বর আছে নেচার অফ সলভেন্ট। 5 নম্বর হচ্ছে এই যে আয়ন গুলো আছে তাদের দ্রাবকায়নের মাত্রা, মানে সলভেশন। আচ্ছা, টেম্পারেচার আছে একটা। 6 নম্বরে কি বললাম? 6 নম্বরে কি বললাম? সলভেশন, নেচার অফ সলভেশন। নেচার ঠিক নয়, এটা আমরা বলছি এক্সটেন্ট। হ্যাঁ, এক্সটেন্ট অফ সলভেশন। ডিগ্রি ঠিক নয়, এক্সটেন্ডের কতটা কতটা মানে দ্রাবকায়নের মাত্রা, তাদেরকে কতটা দ্রাবকায়ন হচ্ছে তাদের। হ্যাঁ, এই পয়েন্টগুলো আমি পরের ক্লাসে আলোচনা করব। এই 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 পর্যন্ত আজকে হলো। এগুলো একটু দেখে, এইগুলো একটু পর, আর ওইগুলো ওই যেগুলো আমি বললাম আগের ক্লাসে যেগুলো বলেছি, আজকে এগুলো পড়ানো হলো। নাস্ট ইকুয়েশন থেকে যে যা যা প্রবলেম আছে, অনুশীলনী বা পরিচ্ছেদ, অনুশীলনী, সাল, যেখান থেকে যা আছে নাস্ট ইকুয়েশন থেকে যা প্রবলেম হচ্ছে আমাকে বলো পরের দিন। বুঝতে পারলি? এই পার্টটা মোটামুটি ভাবে সহজ আছে, তোরা সবাই বুঝতে পারবি। পরিচিত পরিচিত আছে ওই ওই পার্টটা, দেখ ভালো করে পড়। আচ্ছা, আমি একটা কথা বলছি তোদেরকে, রবিবার দিন একটা তোদের ক্লাস রাখবো, রবিবার, ঠিক আছে? এক্সট্রা ক্লাস একটা সপ্তাহে একদিন করে থাকবে এক্সট্রা। ওই যে 9টায় না 9:30 তোরা বলছিলি ওই টাইমে হবে, ফিজিক্স ক্লাস থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সেটা আমি পরের দিন দেখবো, আলোচনা করবো। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। মানে যদি অসুবিধা হয় আমাকে এমনি ফোন করতে পারিস কেউ, হুম? বা এমনি হোয়াটসঅ্যাপে করতে পারিস। কিন্তু সালের প্রশ্ন, পরিচ্ছেদ এবং অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে সেগুলোকে সব সলভ করলে তবেই গিয়ে কনসেপ্ট ক্লিয়ার হবে, তা নাহলে কিন্তু কনসেপ্ট বাকি থেকে যাবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ করছি।